পদত্যাগের চিন্তা ভাবনা করছেন তিনি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পদত্যাগের চিন্তা ভাবনা করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তা ভাবনা। গতকাল যমুনা ভবন, তার যে সরকারি বাসভবন, সেই যমুনায় গিয়ে দেখা করেন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম, এবং তিনি সেখানে দেখা করেন। একান্তে বেশ কিছুক্ষণ আলোচনা হয় এবং তারপরেই সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পদত্যাগের কথা ভাবনা চিন্তা করছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কি এমন ঘটলো হঠাৎ করে এই পদত্যাগের চিন্তা ভাবনা? ইতিমধ্যেই কিন্তু সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, হয়তোবা দায় ঝেড়ে পালিয়ে যেতে চাইছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত, দায় ঝেড়ে কি এই মুহূর্তে পালিয়ে যেতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস, নাকি সেনার হাতে গ্রেপ্তারের ভয় তার এই পদত্যাগের চিন্তা ভাবনা? এটা খুব খারাপ পরিণতির দিকে ডক্টর ইউনূস যেতে পারে, এরকম তো আশঙ্কা আগেই ছিল, এবং বড্ড বাড়াবাড়ি করতে গিয়ে সেনাবাহিনীর চরম রোষানলের সামনে এখন তিনি দাঁড়িয়ে আছেন। মানবিক করিডোর এই জায়গাটায় পচা সম্মুখে পা কাটতে চলেছে ডক্টর ইউনূসের, এটাই হচ্ছে সত্য এবং কল্পনা এটা ছিলই। এবং সেনাবাহিনীর সাথে তার বৈঠকের পর তিনি বুঝতে পেরেছেন যে তিন বাহিনীর প্রধানেরই তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং ডক্টর ইউনূসের এই মুহূর্তে গত্যান্তর কিছু নেই। কেননা কি করবেন তিনি? সেনাবাহিনী তাকে করতে চাইছেন না। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এরকম ভাবে এটা চলে যাবে না, এবং হচ্ছে মানবিক করিডোরের প্রশ্নে সেনাবাহিনী কোনোভাবেই এটা মেনে নেবে না, কেননা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন সেখানে রয়েছে। কিন্তু যদি করিডোর না হয়, করিডোরের সিদ্ধান্ত আগে কাউকে না জানিয়ে নেওয়া হয়েছে, সেটা তহিদ হাসানের কথা থেকে অনেকদিন আগে এটা জানা গেছিল, এবং তারপরে করিডোর নিয়ে গোটা বাংলাদেশ জুড়ে জবরদস্ত চর্চা শুরু হয় যে এই মানবিক করিডোর আসলে কার স্বার্থে, এখানে বাংলাদেশের কোন উপকারটা হবে। এই প্রশ্নটা যখন পল্লবিত হয়, তারপর ধীরে ধীরে খলিলুর রহমান তিনি আসরে নামেন। খলিলুর রহমান আসার পরই বাংলাদেশে সেনাবাহিনীর বক্তব্য আরো স্পষ্ট হয়ে ওঠে। তিনি একটা জায়গায় ওয়াকারুজ্জামান এই কথাটা বলেছিলেন, কিছু এই ধরনের লোক রয়েছে যারা অত্যন্ত বিতর্কিত এবং হচ্ছে টেইন্টেড, অর্থাৎ যাদের মধ্যে অনেক রকম দাগ আছে। এইরকম কিছু লোক বিদেশ থেকে এসে এইখানে তারা সব একজন সমন্বয়ক উপদেষ্টা হয়ে গেছেন। এটা মানে খুবই দুর্ভাগ্যজনক, এটাকে কিছুতেই মেনে নেওয়া কষ্টসাধ্য। অর্থাৎ সেনাবাহিনীর এই অসন্তোষ, তারা একদম গিয়ে যমুনাতে গিয়ে তারা এই দেখা করে এই কথাগুলো বলেছে, এবং তারপরেই যখন এই কথাগুলো হয়ে যাওয়ার পরে তখন ডক্টর ইউনূস, যারা সমন্বয়ক রয়েছেন সজীব ভুইয়া, মাহফুজ আলম এবং হচ্ছে অন্যান্য, তাদের সাথে তারা বৈঠকের পরে তিনি একটা ইস্তফা বা দিতে যান। কেননা তিনি বলেছিলেন অনেক আগেই যে তাকে এই যারা সমন্বয়ক তাদের রিকোয়েস্টে তিনি এই দেশের এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। এর মধ্যে নাহিদ আগেই পদত্যাগ করে যে জাতীয় নাগরিক পার্টি তৈরি করেছে, এবং তারপরে বিএনপি, একদিকে সেনাবাহিনী অন্যদিকে বিএনপি ক্রমাগত চাপ দিয়ে তারা বলেছে মাহফুজ আলম এবং সজীব আহমেদ ভুইয়া তাদের দুজনকে পদত্যাগ করতে হবে, কেননা তারা বাকায়দা জাতীয় নাগরিক পার্টিরই তার প্রতিনিধিত্ব করছেন। তাহলে এই সরকারের নিরপেক্ষতা থাকছে কিভাবে? অন্তর্বর্তী সরকারের তো একটা নিরপেক্ষতা থাকতে হবে। সেইখানে বিএনপি কিন্তু প্রচন্ড চাপ দিতে শুরু করে। একে নির্বাচন দ্রুত করতে হবে, এই চাপ নির্বাচন দ্রুত করার বিষয়ে কোনো প্রস্তুতি বা তারা কি করবে, নির্বাচন দ্রুত করে চাপ। অন্যদিকে এই সেনাবাহিনীর এই চাপের মধ্যে উভয়তই ডিসিশন। তবে ডক্টর ইউনূস
তিনি পদত্যাগ করবেন না আদৌ তিনি থেকে গিয়ে একটা সেন্টিমেন্ট করানোর চেষ্টা করছেন, এটা নিয়েও চর্চা রয়েছে। কারণ তিনি অত্যন্ত ধূর্ত ব্যক্তি। অনেকেই জানেন যে এই ধরনের একটা তৈরি করে 86-87 বছর বয়সে যিনি একদম সরাসরি নার্সিংহোম থেকে এসে ক্ষমতার কুর্সিতে বসতে পারেন, তিনি এরকম চাইছেন। কারণ অতীতে আগেও এরকম বলেছেন, সে কম্পিত কণ্ঠে সমস্ত আবেগকে একেবারে একত্রীভূত করে তিনি আগেও বলেছিলেন যে এরকম হলে আমি ছেড়ে দিয়ে যাব। তারপরে থেকে গেছেন এবং বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত তিনি নিয়ে গেছেন। সুতরাং তিনি এইটাও হয়তো আবারও একটা তিনি এরকম করছেন যাতে বাংলাদেশের মানুষ বলে না না না, আপনার মতো ব্যক্তিকে আমরা অনেক কষ্টে পেয়েছি, আপনি থেকে যান। সুতরাং এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এখন একটা বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আস্তে আস্তে আরো বাড়তে শুরু করেছে। নিষিদ্ধ তাকে করে দেওয়ার পর সে যেন আরো বেশি তার উপস্থিতিকে সে এবার বুঝিয়ে দিতে চায়। এবং বিএনপি তারা প্রথম থেকে নির্বাচনের জন্য অনেকবার তারা তৎপরতা দেখিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস পাত্তাই দেননি বিএনপিকে। বিএনপির অনেক সিনিয়র নেতাকে কার্যত অপমান করেছেন এই ধরনের ছোকরা যেগুলো সমন্বয়ক থেকে এই উপদেশটা বা বিভিন্ন কিছু হয়েছিল। এখন বিএনপির পালা। বিএনপি কিন্তু পরিষ্কার তারা বলে দিয়েছেন, হয় নির্বাচন, না হলে আপনি সরে দাঁড়ান। এই জায়গা থেকে দাঁড়িয়ে পরিস্থিতি এখন টানটান উত্তেজনার মধ্যে রয়েছেন। এবং ডক্টর ইউনূস তো পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ করার পরে পরেই তার যে ক্ষমতা, সে ক্ষমতা চলে যায়। এবং অনেকগুলো ঘটনা ঘটেছে, প্রচুর মব জাস্টিসের নামে যা অনাচার বাংলাদেশে হয়েছে, শুধুমাত্র সেইগুলোর অজুহাতে যদি ইউনূসকে গ্রেপ্তার করা হয় তাহলে তিনি যাবেন কোথায়? এবং ঠিক একই অবস্থা সমন্বয়কদের, কেউ জুতো খাচ্ছে, কেউ বোতলের বাড়ি খাচ্ছে, কারোর ছবিটা নিয়ে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। এত দ্রুত তারা যে জনপ্রিয়তা হারিয়ে এক ধরনের গণশত্রু থেকে রূপান্তরিত হবে, এটা তারা কল্পনাও করতে পারেননি। এটাই হয় যে 15 বছরের যে শাসনকালকে তারা বরাবর একটা ফ্যাসিস্ট রেজিম হিসাবে চিহ্নিত করতে চেয়েছে, মাত্র 9 মাসের মধ্যেই তার দ্বিগুণ ভাবে তাদের উপর এই যে এরকম প্রত্যাঘাত আসবে, এটা তারাও হয়তো ভাবতে পারেনি। এই সমস্ত ভাবে আন্তর্জাতিক যত পরাশক্তির একটা অঞ্চল বাংলাদেশ হয়েছে, এবং বাংলাদেশকে এই মানবিক করিডর, তারপর বিভিন্ন রকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে একটা আন্তর্জাতিক যারা বড় পরাশক্তির একটি মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন বাংলাদেশকে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। ফলে তার যে একটা প্রতিক্রিয়া থাকবে এবং সে জোরালো প্রতিক্রিয়া থাকবে, সেটা বলাই বাহুল্য। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।